নমস্কার, দেখছেন ৫টার পাঞ্চ আর জ্যাক অলিভার স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। হাতে গোনা সময় আর মাত্র ১০ দিন। যদিও কমিশন বলছে যে ইতিমধ্যেই রাজ্যে এসআইআর এর জন্য যে ফর্ম ফিল আপ বা ফর্ম জমা দেওয়া সেটা প্রায় ৯৭ থেকে ৯৮% কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও আরও দুটি ছবি খুব স্পষ্ট হয়ে উঠছে আমাদের সামনে। একদিকে হাকিমপুর সহ বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দেখা যাচ্ছে যে রাতের বেলা করেও হেঁটে কখনো বা বৈধভাবে কখনো অবৈধভাবে যারা যেভাবে ঢুকেছেন তারা বাংলাদেশে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। আর অন্যদিকে রয়েছে উৎকণ্ঠা। এক একটা পরিবার উৎকণ্ঠায় রয়েছে, তারা বিএলওদের পরিবার। কেউ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই অসুস্থতার কারণ কমিশনের পক্ষ থেকে বিএলওদের ওপর চাপিয়ে দেওয়া মারাত্মক চাপ, আর সেটা সহ্য করতে না পেরে অনেকের পরিবার দাবি করছেন যে সে কারণে আত্মঘাতী হয়েছেন, মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। আবার কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন কারণ নার্ভাস সিস্টেম ফেলিওর হয়ে যাচ্ছে, কেউ বা স্ট্রোক, এরকম সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ঠিক এই অবস্থায় আজ কমিশনের সিও দপ্তর ঘেরাও ছিল বিএলও অধিকার রক্ষা মঞ্চের, আর সেখানেই ধুমধুমার পরিস্থিতি। সেই ছবি আপনাদেরকে দেখাবো। আর এই ছবি দেখতে দেখতে আপনাদেরকে শোনাবো যে বিএলওরা তারা অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে সিও দপ্তর অভিযানে আসেন, তারা কি বলছেন আপনাদেরকে একটু শোনাই। আমরা ডেপুটেশন দিতে এসেছি 2 ঘন্টা আসার পরে প্রথমে আমাদের ডেপুটির কাছে নিয়ে গেলেন দিব্যেন্দু বাবু। উনি আমাদের সঙ্গে কথা বললেন, আমরা বললাম মনোজ আগরওয়াল বাবুর সাথে কথা বলবো। বললো ঠিক আছে আপনারা বসুন। আবার ডাকলো আমাদের মধ্যে যারা বিএলও আছে তাদেরকে কোন পার্ট নম্বর কোন বিধানসভা সব জিজ্ঞেস করলো। আমরা বলেছি বৈজ্ঞানিকভাবে প্রকৃত সময় দিয়ে যথোপযুক্ত কাজের সুযোগ করে দিন বিএলওকে। এইভাবে অমানবিক চাপে অনেক প্রাণ আরও বলি হবে এবং বহু সংখ্যক লিগ্যাল ভোটার, নৈতিক ভোটার এসআইআর এর জায়গা থেকে বাদ চলে যাবে। আমার সন্তান কি অন্যায় করেছে তাদেরকে এসে পর্যন্ত বাড়িতে বলা হচ্ছে তোমার মাকে জিজ্ঞেস করো আপডেট হচ্ছে না কেন। এইগুলো কিন্তু আমরা একেবারেই মানব না। ইলেকশন কমিশনকে আমাদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে, আমাদের সময়সীমাটা বাড়াতেই হবে এবং যদি তার থেকেও বড় কথা যদি একটা প্যারালাল যদি কোনো একটা সিস্টেম অ্যাসিস্ট্যান্ট বিএলএ দেওয়ারও কথা ছিল সেটাও যদি আমাদের প্রোভাইড করা হতো তাহলে আমরা একটু সহজে কাজটা করতে পারতাম। আর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে কৌশিক বিশ্বাস। কৌশিকবাবু আপনাকে স্বাগত। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপির তরফে জয় মল্লিক। জয়কেও স্বাগত। আমরা আলোচনা আজকে প্রথমে কৌশিকবাবুকে দিয়ে শুরু করতে চাইব। কৌশিকবাবু, প্রথমে এই অভিযোগ আপনারা তুলেছিলেন, রাজনৈতিকভাবে আপনারা অভিযোগ তুলেছিলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠিও দিয়েছিলেন যে অবিলম্বে এসআইআরকে এত দ্রুততার সঙ্গে ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোথাও একটা বিপদ ডেকে আনা হচ্ছে। তারপর একে একে তৃণমূলের বিভিন্ন নেতারা মুখ খুলেছেন। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা তারা একেবারে সিও দপ্তর তারা অভিযান করলেন। দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে এই এসআইআর প্রক্রিয়াটাই সম্পূর্ণ রকমভাবে ত্রুটিপূর্ণ। একটা খুব সাধারণ হিসেব দিচ্ছি, একটা বুথে যদি 1200 ভোটার থাকে এবং একটা বাড়িতে যদি কম বেশি 6 জন ভোটার থাকে, তার মানে একজন বিএলওকে 200 বাড়ি ভিজিট করতে হবে। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী একজন বিএলও একটা বাড়ি 3 বার ভিজিট করা মানে 200 × 3 600 বাড়ি একজন বিএলওকে 30 দিনের মধ্যে ভিজিট করতে হবে। শুধু ভিজিট করতে হবে তাই নয়, তাকে ফর্ম বোঝাতে হবে, ফর্ম কালেক্ট করতে হবে। এটা কিন্তু একেবারেই অবাস্তবিক এবং অসম্ভব। এই যে এসআইআর প্রক্রিয়ার নামে রক্তপাতহীন রাজনৈতিক গণহত্যা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে করছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাইছি অবিলম্বে এই প্রক্রিয়াটিকে স্থগিত রাখা হোক। এবং বিএলওরা যে অসম্ভব চাপের মধ্যে রয়েছেন, সুইসাইড নোটে পর্যন্ত লিখছেন, এই জিনিসটা অভূতপূর্ব। ভারতবর্ষ এর আগে কোনোদিনও এই জিনিসটা দেখেনি। একদিকে তাকে বলা হচ্ছে যে তোমাকে এই সময়ের মধ্যে কাজটা শেষ
শেষ করতে হবে, যদি না করো তাহলে নির্বাচন কমিশন বলছে তোমার চাকরি যেতে পারে, আর বিজেপি বলছে তোমাকে আমরা জেলে পাঠিয়ে দিতে পারি। কৌশিকবাবু, যখন আপনি অভিযোগ তুলছেন তখন এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে শুধুমাত্র বাংলা থেকে এই ধরনের অভিযোগ আসছে, বিজেপির বিভিন্ন নেতারা বলছেন। এবার তো দেখছি যে 12 রাজ্যে এসআইআর হচ্ছে সেখান থেকেও একই ধরনের অভিযোগ আসছে, উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে আসছে। একটু আগে দেখছিলাম ঝাড়খণ্ডের একজন মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সম্ভবত স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলছেন যে এসআইআর করতে এলে একেবারে গাছে বেঁধে রাখার নিদান দিচ্ছেন তিনি। অভিযোগ তো পাল্টাও বিভিন্ন রাজ্য থেকে আসছে। জয়, না, প্রথম কথা হচ্ছে যে নিশ্চয়ই সহানুভূতি আছে যারা অসুস্থ হয়ে পড়ছে। একটা জিনিস বুঝতে হবে যে আজকে এত বড় সংস্থা, তোমারও শরীরটা খারাপ হতেই পারে, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগতেই পারে, জ্বর হতেই পারে, কিন্তু একটু সংখ্যাটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 80,000 বুথ, প্রত্যেকটি বুথে সরকার থেকে নিয়োগ করেছে, মানে ইলেকশন কমিশন থেকে বেসিক্যালি নিয়োগ করা হয়েছে একজন করে বিএলও, বুথ লেভেল অফিসার। এই 80,000-এর মধ্যে তুমি আমাকে একটু পরিসংখ্যান দিতে পারবে যে এখনও অবধি পশ্চিমবঙ্গে কতজনের এরকম ঘটনা ঘটেছে তারা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে? একটু দেখাও। সো পয়েন্ট ইজ, যাদের সদিচ্ছা আছে তারা কিন্তু কাজটা সাকসেসফুলি করছে, এবং আমরা আমার নিজের বিধানসভাতেই দেখছি আজকে 250+ বুথ, ওখানে একটা ব্যক্তিকে আমরা দেখলাম না, একটা। কিন্তু জয়, এই যে এত বিএলও যারা আজকে কমিশনের দপ্তর ঘেরাও করলেন, তোমার কি মনে হচ্ছে সংখ্যাটা নগণ্য, ছোট? এইবার আমার অদ্ভুত লাগছে যে যদি ওইখানে তোমাদের ক্যামেরার সামনে যাদের তোমরা ইন্টারভিউ নিচ্ছ তারা যদি বলতো আমরা বিএলও আমাদের অ্যাপয়েন্ট করেছি ইসিআই, সেটা হচ্ছে না। ভিড়ের মধ্যে একাধিক লোক, সেখানে দেখা যাচ্ছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে আপনারা কারা, বলছে আমরা বিএলও নই, আমরা বিএলওর সঙ্গে এসেছি, আমরা বন্ধু। আপনারা টিভিতে আপনাদের চ্যানেলে এইমাত্র যেটা দেখালেন সেটা হচ্ছে বিএলওরা বলছেন যে আমরা আমাদের বিধানসভা বুথ নাম্বার, পার্ট নাম্বার বলেছি, বলার পর মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে গেছি। এই এসআইআর প্রক্রিয়াটি ভারতবর্ষে এর আগে 12-13 বার হয়েছে ঠিক, কিন্তু একজন বিএলওর মৃত্যুও তো কাম্য না। সেই বিএলওর মৃত্যুর দায় জ্ঞানেশ কুমারকে নিতে হবে। এই একজন বিএলওরও যদি প্রাণ যায়, তারা সুইসাইড নোটে পর্যন্ত লিখছেন। আপনারা জানেন ভারতবর্ষে সুইসাইড নোটটা হচ্ছে লিগালি কগনিজেবল অফেন্স। সেই ক্ষেত্রে একজন বিএলওরই বা প্রাণ যাবে কেন? একটা সাধারণ কথা বলুন তো, আপনি সঞ্চালক, আপনাকে যদি এই 24 ঘন্টার মালিক কর্তৃপক্ষ বলে যে আপনি 16 ঘন্টা সঞ্চালনা করে যান, আমাকে যদি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলে আপনি 18 ঘন্টা ধরে 300 রোগী দেখুন, আমরা পারবো? আমরা তো পারবো না। কিন্তু সেই এই যে অনৈতিক চাপ, এই অনৈতিক চাপটা বন্ধ করতে হবে। লজিক আছে, ভীষণ লজিক আছে। আপনার কথা রেস্ট এনে বলি, আপনার কথা ভীষণ লজিক আছে। যদি এখন ওকে বলে যে তোমাকে 16 ঘন্টা চাকরি করতে হবে, আপনাকে যদি বলে 24 ঘন্টা ডিউটি করতে হবে, এইবার বলুন ওর সংস্থায় 100 জন লোক কাজ করে, 100 জনের মধ্যে ও একজন বা দুজনে কমপ্লেন করছে, 98 জন কোনো কমপ্লেন করছে না। আপনার মতো ডাক্তারবাবু, যেখানে একটা হসপিটালে 100 জন আছে, সেখানে 2 জন ডাক্তারবাবু আপনার মতো কমপ্লেন করছে, 98 জন কমপ্লেন করছে না। কমপ্লেন করার মতো পরিস্থিতিতেই নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বড় অভিযোগ করেছেন কৌশিকবাবু গতকাল, যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হয়ে তিনি বলছেন যে ধরনের বিবৃতি দিচ্ছেন বা যে ধরনের কথা বলছেন সেটা প্রভোকেটিভ হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এসআইআর আবহে এমন কথা তিনি বলছেন তাতে চাপ আরো বাড়ছে। যারা পালিয়ে যাচ্ছেন সেটা যাচ্ছেন, এবং আমরা প্রত্যেকে চাই, তৃণমূল, সিপিএম, বিজেপি সবাই চাই যারা অবৈধভাবে ঢুকেছেন তারা বেরিয়ে যাক, কিন্তু বলছেন যে শুভেন্দু অধিকারী এই চাপ তৈরির চেষ্টা করছেন। দেখুন, শুভেন্দু অধিকারী কি করে বলতে পারছেন যে 1 কোটি নাম বাদ যাবে? আমাদের উনি তো এসআইআর শুরুর আগে থেকে বলছেন 1 কোটি নাম বাদ যাবে, তো উনি কি করে জানলেন 1 কোটি নাম বাদ যাবে? এইখানেই তো সর্ষের মধ্যে ভূত আমরা দেখছি। 1 সেকেন্ড, আমার 2 সেকেন্ড বলতে দাও। এসআইআর এর নাম করে বিহারে, যেটা বিহারে এসআইআর সম্পূর্ণ তো সম্পূর্ণ ভোট হয়ে গেছে, দয়া করে আমাকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা বিজেপির কেউ বলে দিন বিহারের এসআইআর এ কতজন বিদেশি নাগরিককে আপনারা চিহ্নিত করতে পেরেছেন? কিন্তু এটাও তো ঠিক কৌশিকবাবু, এটাও তো ঠিক, বিহারে এসআইআর নিয়ে কমিশন বারবার, এমনকি শেষ দিন পর্যন্ত বিবৃতি দিয়েছে যে বিরোধী কোন রাজনৈতিক দল এসআইআর নিয়ে কোনো লিখিত কমপ্লেন কমিশনে করেনি, এই অভিযোগও হয়েছে। এমনকি বিহার নির্বাচনের পরেও সরাসরি এসআইআর কে কাঠগড়ায় কিন্তু কোনো বিরোধী রাজনৈতিক দল। আমার পয়েন্টটা সেটা নয়, আমার পয়েন্টটা হচ্ছে আপনারা বলছেন বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করব, আমাদের প্রশ্ন হচ্ছে বিহারে এসআইআর কমপ্লিট হয়ে গেছে, কতজন বিদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়েছিল? ব্যাস ফিগারটা বলে দিন। আচ্ছা, কৌশিক বাবু দুটো প্রশ্নের উত্তর দেবো। কৌশিক বাবু বলছেন যে
যে বিহারে এরকম ঘটনা ঘটেছে। আমি আপনাকে বলে রেখে দিই, জ্ঞানেশ কুমারজি প্রেস কনফারেন্সে খুব ক্ল্যারিটি দিয়ে বলেছে যে বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআর হওয়ার পরে টিল ডেট জিরো অ্যাপিল। আমি বিদেশি অনুপ্রবেশকারী কতজন এটাও শেষ করে দিই। দ্যাট মিন্স যে কারণেই এসআইআর হয়ে থাকুক না কেন, এসআইআরটা বিহারে সাকসেসফুল। নাম্বার 2, আপনি বলছেন বারবার নাকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আমার প্রশ্নটার উত্তর দিলেন না। বিদেশি অনুপ্রবেশকারী কতজন ছিল, নাম্বারটা বলুন। বারবার যেটা বলছেন যে শুভেন্দু বাবু নাকি বলছেন যে 1 কোটির উপরে না, বিদেশি অনুপ্রবেশকারী নাম্বারটা বলুন। আসছি সেটা হচ্ছে বলে দিই। প্রথম কথা, UIDAI যে সংস্থা আধারকে রেগুলেট করে, তারা রীতিমতো লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে শুধু 34 লক্ষ ভোট আধার ডিলিং করা হয়েছে, কারণ তাদের সঙ্গে কোনো যোগসূত্র সেটা জানিয়েছে কয়েকদিন আগে। উনি তো তার আগে 1 কোটি বলছিলেন। ডাক্তারবাবু আপনার হিসাবটা বুঝিয়ে, উনি তো তার আগে 1 কোটি বলছিলেন। একটু হিসাব বুঝিয়ে আসছি, শেষ হয়নি। এক, দ্বিতীয়, আমি প্রেস কনফারেন্সে ছিলাম, বিরোধী দলনেতা পাশে বসেছিলেন, সেই প্রেস কনফারেন্সে আমরা আপনাদের দেখিয়েছি, আমরা 20টা বিধানসভা স্যাম্পল আমরা একটা সার্ভে করেছিলাম, সেখানে দেখলাম কিন্তু জয় আমি এখানে কোনো রাজনৈতিক দলের স্যাম্পল নিয়ে আলোচনা হতেই পারে না, যেখানে এই আলোচনা যখন চলছে তখন বাঁশবেড়িয়া থেকে আরো একজনের অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। অসুস্থ হয়ে হাসপাতালে এই মুহূর্তে আরো এক বিএলও, অবস্থার অবনতি হয়, কল্যাণীতে রেফার করা হয়েছে। চুচুড়া থেকে কল্যাণীতে রেফার করা হয়েছে। বাঁশবেড়িয়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বিএলও, তিনি বিএলও আবু তোহরাব বিন আমান অসুস্থ অবস্থায় এসআইআর এর কাজ করছিলেন বলে দাবি করা হয়। আমরা এই ছবিও দেখেছি কিছুদিন আগে, একজন মহিলা, তিনি এসআইআর এর কাজ করছিলেন, তার পরিবারের দাবি যে কমিশনকে জানানো হয়েছিল তিনি অসুস্থ, কাজ করতে পারবেন না, তাও তাকে কাজ করানো হয়েছে, এবং তারপর তিনি যখন হাসপাতালে তার এক অংশ প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়, তখন তাকে সেই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এই ছবি প্রত্যেক দিন আসছে। কিন্তু এটাও ঠিক যে পরিবারের দাবি যেমন আসছে, কিছুদিন আগে এই ঘটনাও আমরা দেখেছি যে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে বা আত্মহত্যার চেষ্টা করেছেন, এই ঘটনা। কিন্তু পরিবার বলছে না, তেমন কোনো নয়, তেমন কোনো ঘটনা ঘটেনি। এই ধরনের ঘটনাও কিন্তু এই রাজ্যে ঘটেছে। আমি কৌশিক বাবু, হ্যাঁ বলুন। দেখুন, আমাদের পরিষ্কার বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ এবং প্রাঞ্জল। সেটা হচ্ছে এসআইআর এর নাম করে যে নির্দয় নির্মম প্রক্রিয়াটা চলছে। আমি তো আপনাদেরকে হিসেব দিয়ে বোঝালাম, যদি দিনে 20টা হোম ভিজিট করতে হয়, প্রতিটা হোম ভিজিটে যদি 1 ঘন্টা করে সময় লাগে, তাহলে দিনে 20 ঘন্টা। আচ্ছা কৌশিক বাবু, আমাকে উত্তর দিন, আপনারা কি এসআইআর এর বিরুদ্ধে না এত দ্রুত, মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2 বছর 3 বছরের কাজ 2 মাসে করছেন, তার বিরুদ্ধে? দেখুন, আমরা যেটা বারবার বলছি, যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এসআইআরটা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে, এবং আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা বলছেন এসআইআর এর বিরুদ্ধে, এটা আপনাদের দলের ঘোষিত স্ট্যান্ড। আমাদের দলের ঘোষিত স্ট্যান্ড হচ্ছে যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে আমরা তার বিরুদ্ধে। আমি কৌশিক বাবু, এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আমাদের এসছে, আমি জানাবো। জি 24 ঘন্টায় ফার্স্ট ব্রেক। দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে 10 সাংসদকে বিশেষ দায়িত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বড়াইক, সাকেত গোখলে, সাজদা আহমেদ, ডেরেক ওব্রায়েনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরা ইসির থেকে সবাই নেবেন, যা যা অভিযোগ তা জ্ঞানেশ কুমারের কাছে জানাবেন। যারা মারা গেছেন তাদের পরিবারের ভিডিও জমা দেবেন। বিজেপি জমা দিলেই 1 মিনিটে প্রতিকার। আর তৃণমূলের বেলায় কেন ব্যবস্থা নয়, এই অভিযোগ তোলা হচ্ছে। বিজেপি যা বলছে তাই করছে কমিশন, এটা কঠোরভাবে তুলতে হবে কমিশনের সামনে। মেগা ভার্চুয়াল বৈঠক থেকে সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই মুহূর্তে বড় খবর, জি 24 ঘন্টায় ফার্স্ট ব্রেক। আমি আপনাকে আমি একটু থামাচ্ছি। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। দেখো, মুখ্যমন্ত্রী বারবার চিঠি দিচ্ছেন চিফ ইলেকশন কমিশনারকে যে এসআইআর নিয়ে ধীর গতিতে চলতে বা বন্ধ করতে, কারণ প্রচুর মানুষের প্রাণ যাচ্ছে। এইবার তৃণমূল কংগ্রেসের তরফে ঠিক হয়েছে 10 সদস্যের একটি সংসদের প্রতিনিধি দল, তারা চিফ ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করবেন দিল্লিতে। তার জন্য সময় চাইছে তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দল, এবং সেখানে তারা যাবেন। এখন পর্যন্ত যারা মারা গেছেন, তারা কি অবস্থায় মারা গেছেন, কেন আত্মহত্যা করেছেন, সমস্ত ভিডিও নিয়ে ইলেকশন কমিশনের হাতে তুলে দিয়ে আসবেন এই প্রতিনিধি দল। এবং এই মৃত্যুর জন্য সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন
যে একটা বাংলা বিরোধী বলেই এই সমস্ত কাজ করা হচ্ছে। সাংসদদের প্রতিনিধি দল তারা যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো অভিযোগ করেছেন যে বিজেপি কোনো অভিযোগ করলে সঙ্গে সঙ্গে প্রতিকার হচ্ছে, আর এখন পর্যন্ত ছবার ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, তার কোনো জবাব কিন্তু ইলেকশন কমিশন দেয়নি। ইলেকশন কমিশনকে বুঝিয়ে দিতে হবে যে এটা কলকাতা, এই কলকাতার সঙ্গে বা বাংলার সঙ্গে লড়াই করলে তার ফল ভালো হয় না। 10 সদস্য সংসদ দ্বারা গিয়ে যেন জ্ঞানেশ কুমারকে বুঝিয়ে দিয়ে আসেন যে বাংলার সঙ্গে লড়াই করলে তার ফল কি হবে। আজকে কিন্তু এই চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে সংসদদের এই প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেস। আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জি 24 ঘন্টায় প্রথম বেগ 10 সদস্যের টিম গঠন করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি একটু কৌশিক বাবু জানতে চাইবো, এবার সরাসরি দিল্লিতে আপনাদের এই প্রতিবাদ নিয়ে যাওয়ার ভাবনা পরিষ্কার বোঝা যাচ্ছে অভিষেক। দেখুন, আমাদের মাননীয় রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলেছিলেন যে এই লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব। আমি আপনাকে অফিসিয়াল মুখপাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলতে পারি এটা তার প্রথম ধাপ। আমাদের 10 সদস্যের সাংসদরা গিয়ে জ্ঞানেশ কুমারের কাছে বলবেন, আমাদের বক্তব্য রাখবেন, এবং সেটাতে যদি কোনো ফল না হয় তাহলে আমরা 10 লক্ষ লোক নিয়ে যাব। এটুকুন শুধু মনে করছি, এক সেকেন্ড, এই বাংলা এবং বাঙালি ব্রিটিশদের তাড়িয়েছিল তো বিজেপি তো কোন ছাড়। আপনারা প্রস্তুত থাকুন, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে এবং আমরা সেটা বুঝে নেব। নির্বাচন কমিশন একটি স্বশাসিত সংস্থা এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে, এমন অনেক উদাহরণ আছে, নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করে না সুপ্রিম কোর্ট পর্যন্ত। নির্বাচন কমিশন বিজেপির দালাল হিসেবে কাজ করছে, আমরা দায়িত্ব নিয়ে বলতে এটা বাধ্য হচ্ছি। তার কারণ জ্ঞানেশ কুমার বিজেপির ছাড়া কাউর কথা শুনছে না। এখন বিজেপির যখন নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমারের অন্তর্ভুক্তি করা হয় তখন বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছিলেন যে তিনি একসময় স্বরাষ্ট্র দপ্তরের আমলা হিসেবে কাজ করেছেন এবং তারপরে তাকে বসানো হয়েছে, মানে তিনি অমিত শাহের অত্যন্ত কাছের লোক, এই অভিযোগও ছিল। এবং এখনো আবার আমরা কৌশিক বাবুকে সেই অভিযোগ করতেই শুনলাম। প্লিজ, অনেক কিছু শুনলাম, 1 মিনিট আনইন্টারাপ্টেড বলতে দিন। প্রথম বিষয় হচ্ছে, বারবার যে অভিযোগ উঠছে যে বিএলওদের নিয়ে সমস্যা, বিএলওদের সমস্যা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যে কমপ্লেনগুলো এসছে আমরা দেখেছি। যখন পরিবারের কাছে জিজ্ঞেস করা হয়েছে ইনি মারা গেছেন কিভাবে, পরিবার বলেছে ক্লিয়ারলি যে এটা কোনো রকম এই ইলেকশনের কাজ বা বিএলওর কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি, তার ব্যক্তিগত অন্য সমস্যা ছিল, তার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এক, দ্বিতীয়, বিএলওরা যে ধর্ণা দিচ্ছে সেই ধর্ণার মঞ্চে যেখানে আমরা দেখছি সেখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি বিএলও, বলছে না আমি বিএলও নই, আমি অন্য বিএলওর বন্ধু। নেক্সট, বারবার যে বলা হচ্ছে যে এডিট অপশন বা টেকনিক্যাল বেশ কিছু জায়গায় তাদের প্রেসার হচ্ছিল ডেটা এন্ট্রির ব্যাপারে, সেখানেও কিন্তু ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি তাদের ডেটা এন্ট্রির যারা মারা যাচ্ছেন তাদের পরিবারের পাশে আপনারা, আর তাদের পরিবারে কেন যাচ্ছেন না, তাদের সঙ্গে কেন কথা বলছেন না বিরোধী দলনেতা, এই অভিযোগ তো তৃণমূলের সুইসাইড করা হচ্ছে। আবার বলছি, প্রত্যেকে যে জায়গায় অসুস্থ হোক বা মৃত্যু হচ্ছে, পুরোটাই একটা খুবই মানে কি বলবো, ভেরি মাচ স্যাড থিং। কিন্তু আমি আবার বলছি, যারা বিরোধী রাজনৈতিক দল, আপনারা রাজ্যের বিরোধী রাজনৈতিক দল, এক্ষেত্রে শুধু স্যাড থিং, মানে আমি বলতে চাইছি তৃণমূল যে অভিযোগটা করছে বারবার করে বলা হচ্ছে তৃণমূল রাজনীতি করছে। আমি আবার বলছি, পরিবারের লোক বলছে তারা কথা বলছে, রেখা নষ্ট করে তো সুইসাইড, যারা মারা যাচ্ছেন তাদের পরিবার অভিযোগ করছে। তো আমি তৃণমূলের কথা বাদ দিচ্ছি, আমি তৃণমূলের অভিযোগ ধরছি, আমি বলছি যারা মারা যাচ্ছেন তাদের পরিবার অভিযোগ করছে। আমাদের কাছে এরকম এভিডেন্স আছে যেখানে আপনারা দেখান সেটা তুলে, যেখানে পরিবার বলছে এটা ইলেকশনের সঙ্গে, ইলেকশনের কাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বিএলওর যে অসুস্থতা বা মৃত্যু হওয়া কোনোটাই তার কাজের সঙ্গে দুদিন আগে বিহারের যে কথা হচ্ছে না, বিহারে কিন্তু জ্ঞানেশ কুমার সাহেব সুইসাইড নোট তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে রে ভাই, তার সুইসাইড নোট তো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। রেখা নস্করের সুইসাইড নোটটা আপনারা দেখিয়ে দিন, আপনারা দেখিয়ে দিন রেখা নস্করের সুইসাইড নোটটা। ওই সুইসাইড নোটটা তো পরিষ্কার লেখা আছে কেন্দ্র 80,000-এর মধ্যে একজনেরও মৃত্যু কেন হবে, 80,000-এর মধ্যে একজনেরও মৃত্যু কেন হবে? এই কাজটা করতে গিয়ে কি একজনেরও মৃত্যু হয়? এটা সুইসাইড কি করে স্বাভাবিক মৃত্যু? সুইসাইড কি করে স্বাভাবিক মৃত্যু? এবং তিনি লিখছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের জন্য তার মৃত্যু হচ্ছে, তারা লিখছেন। এর আগে আপনারা ডিমনিটাইজেশনে দেখেছিলেন 127 জন ভারত, আরে যে ব্যক্তি 4টে আঙুল নেই সে ব্যক্তি অন্য হাতে লিখতে পারেন না রে ভাই, সেই ব্যক্তি তো অন্য হাতে লিখতে পারেন। রেখা নস্করটা দেখুন, আজকে যিনি অ্যাডমিট হচ্ছে তিনি দেখুন, আজকে যিনি লিখতে পারে না, কেন লিখতে পারে না? আপনারা জানেন না যার একটা হাতে 4টে আঙুল নেই সে অন্য হাতে লিখতে পারে না? আপনারা সকলেই বলুন না কেন? একটাই কথা বলবো, নুরেনবার্গ ট্রায়াল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাজি বাহিনীর বিচারকদের এনেও করা হয়েছিল। জ্ঞানেশ কুমার
জেনে রাখুন ইতিহাস কিন্তু আমি কৌশিক বাবু আপনার কাছে একদম অনুষ্ঠান শেষের দিকে কৌশিক বাবু জানতে চাইছি, আপনাদের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নাম করে সরাসরি অভিযোগ করছেন, এটাও শোনা যাচ্ছে কংগ্রেস নাকি ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে, যদিও সংখ্যা এই মুহূর্তে বিরোধীদের হাতে নেই। আমি আপনার কাছে জানতে চাইছি আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন না কেন? কেন আপনারা এই বিষয় নিয়ে আদালতে যাচ্ছেন না? না, আদালতে যাওয়া হয়েছে তো, জায়গায় নেই, যাওয়া হয়েছে তো, এসআইআর নিয়ে আদালতে যাওয়া হয়েছে তো। এইবার স্পেসিফিক অভিযোগ দেখুন, প্রত্যেকটাতে একটা পদ্ধতি আছে, আমরা নিশ্চিত সেই পদ্ধতিগুলো যা ফিল আপ হবে এবং আদালতে যাওয়া হয়েছে, আদালতে যাওয়া হয়েছে। একটা জিনিস আমাকে বলুন তো, জ্ঞানেশ কুমার কতবার কেন আসামে এসআইআর করছেন না? আসামে ভোট আছে, অনেক ধন্যবাদ কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন এবং বিজেপির তরফে জয় মল্লিক, আপনাকেও ধন্যবাদ। তবে কতগুলো প্রশ্ন আজকের আলোচনা অবশ্যই উঠছে, যেটা কৌশিকবাবু একটু আগে বলছিলেন, যে ঠিক যেভাবে রাত্রেবেলা হঠাৎ করে জিএসটি চালু করে দেওয়া হয়েছিল, এ নিয়ে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস যে হঠাৎ করে জিএসটি কেন চালু করার, জিএসটি ভাবনা চিন্তা করে করা যেতে পারতো। নোট বাতিলের সময় যেটা একটু আগে বলছিলেন কৌশিকবাবু, যে নোট বাতিলের ক্ষেত্রেও হঠাৎ করে রাত্রেবেলা বাতিল, পরে দেখা যায় যে পরিমাণ নোট বাজারে থাকার কথা সেই পরিমাণ নোটই কোষাগারে ফিরেছে। তাহলে কালো টাকা কোথায় গেল? ঠিক আজকেও এসআইআর এর ক্ষেত্রে একই অভিযোগ উঠছে যে যত পরিমাণ লোক অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়ার কথা সেই পরিমাণ লোক নাকি বিহারে ধরা পড়েনি, ফলে ঘুরে ফিরে কোথাও সেই কাঠগড়ায় কেন্দ্র। কিন্তু এই মুহূর্তে এসআইআর করছে নির্বাচন কমিশন। ফলে যাই হোক, আলোচনা চলতে থাকবে এবং আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।